পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী হিসেবে ওইটাই আমার জন্য মঙ্গলজনক হয়েছে এবং ওখানেই আল্লাহ তাআলা আমার আনি রাখছে। এখন আপনি কখন মানে যখন আপনি অনার্স শেষ করলেন না? হ্যাঁ, শেষ করছেন কি 14 সালে? 14 সালে না, আমাদের শেষ হয়েছে 13 সালে। 13 সালে। এরপরে আপনি কেন বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন? বিদেশে হলো দেশে আপনার করছি মনে হয় 2010 সালে করছিলাম, হলে আপনার ফিশারি করছি। একদিন মসজিদে ইমরান ভাই বলতেছিলাম এলাকায় কারোর সাথে শত্রু হলো ফিশের মানে মাছের যে হ্যাচারি, সেখানে বিষ দিয়ে মানুষ মাছ মেরে ফেললো নাকি? এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো আপনি এই যে শেয়ার বাজার, সেখানে লস খেলেন, সেখানে 6 লাখ টাকা, 6-7 লাখ টাকা। এরপরে মনে করলেন যে দেশে আর কিছু হবে না, এখন বিদেশে যেতে হবে। এর আগে আমার কখনো ধরেন পরিকল্পনা ছিল না যে আমি কোনোই চিন্তা ছিল না, গেলাম বিদেশ। মানে গেলেন প্রথমে, এটা কি বিষয় ছিল? ওমানে ওয়ার্কিং ভিসায় ছিল। টাকা লাগছিল? টাকা আমার ভাইয়া ছিল, ভাইয়া নিয়ে গেছে আর কি, ভাইয়ার বিজনেসে। তো বড় বিজনেস আছে না? হ্যাঁ, তো ওখানে গিয়ে একটু উপলব্ধি হওয়ার চান্স দিল আর কি আল্লাহ তাআলা। তো ওখানে গিয়ে একটু উপলব্ধি হলো। আবার শয়তান মানুষকে মাছ পথে পথে ভুলায়, মানে আপনি যত ভালো হইতে চেষ্টা করবেন শয়তানের তৎপরতা তত বেশি বাড়ে না, আপনাকে আবার আপনার ট্র্যাক থেকে আবার সরাই দিবে। তো বিদেশে যখন ছিলাম ঠিক ছিলাম, ভালো হয়েছিলাম। কি সমস্যা হলো ভাই? 3 মাস পরে মনে হয় নাকি 6 মাস পরে ওখানে আপনার ওই যে অ্যারাবিয়ান যে মালিক ছিল ওই সমস্যা করলে আর কি, রিনিউ করতে দেয় না, পরে ক্যান্সেল হয়ে চলে যায়। তো আমি ক্যান্সেল হয়ে চলে আসছি। আই টেস্ট দেওয়া শেষ, পরে শুধু পাসপোর্টে সিল মারবে। ওমান এয়ারপোর্টে পাসপোর্টে সিল মারবে, সিলটা দিয়ে দিলে আমি ভিতরে ঢুকে গেলাম, ওমানের ভিতরে ঢুকে গেলাম। তা আমার ফিঙ্গারপ্রিন্টও দেওয়া শেষ, আই টেস্ট দেওয়া শেষ, পাসপোর্টে সিল মারার জায়গা থেকে আমাকে বললো যে পিছনে দাও, তোমার সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি যে ক্যান্সেল হয়ে আসছি, ক্যান্সেল হয়ে আসলে আমি আসার পরেই নিয়ম হয়েছে ওদের নাকি আমি 5 বছর না 2 বছর জন্য ব্লক, ওমানে ঢুকতে পারবো না। আমি কেন আসছি? আমি বললাম এটা তো আমি জানি না, না জানলে কোনো অসুবিধা নাই, তুমি ব্যাক চাইতে। ওই সময় মানে 2-3 ঘন্টা মানে এয়ারপোর্টে স্টে করেছিল। এর মাঝে আমার ভাইয়া আবার টিকিট কাটে দিছে, আমার আর ধরেন ইমিগ্রেশন জেলে পাঠায় না, ওখান থেকে আপনার ফিরতি ফ্লাইটে গো ব্যাক টু বাংলাদেশ চলে আসলাম। আমার প্ল্যান ছিল দ্বিতীয় দফা ওমান যাবো, আবার বিজনেস রান করবো বা ভাইয়ের সাথে ওখানে থাকবো। হতাশ হয়ে গেলেন নাকি? হতাশ হয়ে গেলাম। তো এখন কি করবো? তারপরে এবারে আবার পরিকল্পনা না, অন্য ভালো একটা কোনো কান্ট্রি চলে যাবো, ভালো একটা কান্ট্রিতে চলে যাবো। সর্বপ্রথম আমি এক জায়গায় দিলাম হলো অস্ট্রেলিয়ার জন্য, টুরিস্ট ভিসায় যাবো, অস্ট্রেলিয়া গিয়ে ওখানে থেকে যাবো। ওটা একটা কারণ মানে সমস্যার কারণে ওখানে আর যাওয়া হয় না। ওই দিন রাত্রে নাকি ফ্লাইট, চাকরিটা একটা স্ক্যামের মধ্যে পড়ছি। আল্লাহ তাআলা রহমত করছে, ওই দিন রাত্রে আমার মানে ক্যাশ আমার পকেটে 2 লাখ টাকার ডলার ছিল, 2 লাখ টাকা পরিমাণ, ওই ডলারটা বেঁচে গেল এটা। এরপরে আবার প্ল্যান নিলাম ওই যে আমার এক রিলেটিভস এর মাধ্যমে নিউজিল্যান্ড নিবে ওয়ার্কিং ভিসা। ওটাও আর একটা স্কিমে পড়লাম। আমার গন্তব্য কি? আমার গন্তব্য ছিল আপনার অস্ট্রেলিয়া, হয় নাই। দিলাম আবার কি নিউজিল্যান্ড, হয় নাই। তারপর কি গন্তব্য? এরপরে আবার ওই স্ক্যামে পড়ার পরে দেশে অনেকগুলো এরকম স্ক্যাম আছে আপনার বিদেশের ব্যাপারে, বিশেষ করে আমাদের বাংলাদেশে খুব বেশি একবারে স্ক্যাম। তো এরপরে দিলাম হলো কানাডার জন্য এম্বাসি ফেস করলাম, বিএফএসসি ফাইল জমা নিয়ে সবকিছু করে বিএফএসসি দিলাম, সবকিছু সাকসেসফুলি কাগজপত্র নিয়ে যাতে জমা দিলাম। ওটা রিজেক্টেড হওয়ার পরে এবার আর কোন দিকে আর দিব, হতাশা। এর মাঝে ছোট ভাই আসলো জাপানে। আসার পরে ও বললো যে যেহেতু পড়াশোনা আছে এখন পারবেন কিনা, আপনি তো আনরেগুলার স্টুডেন্ট, মাঝখানে অনেক কিছু করলেন, পড়াশোনা বন্ধ, এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ করতে পারবেন কিনা। আমি বললাম যে ইনশাল্লাহ পারবো, চেষ্টা করি, আল্লাহ তাআলা। তো
গেলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এখন আমার ভাইয়ের ধারণা ছিল মনে হয় না, ভাইয়ের দিয়ে মনে হবে না, মানে পড়াশোনা আনরেগুলার স্টুডেন্ট এর মাঝে ল্যাঙ্গুয়েজ এর মাঝে কাগজপত্র তুমি এখানে জমা দিলে। এখানে আমার জাপানের ব্যাপারে যখন স্টাডি গ্যাপ দেখলো তখন আমার এক এম্বাসি থেকে ফাইল রিসিভ, এক এজেন্সি থেকে ফাইল রিসিভ করলো, পরে আরেকজনের মাধ্যমে দিয়ে আপনার এই আমার ছোট ভাই সরাসরি গাকপথে আমাদের ওই নিয়ামত সেন্সের মাধ্যমে দিল, আর নিয়ামত ভাইয়ের মাধ্যমে দিয়ে আপনার এটা। এখন ওর ধারণা ছিল না এম্বাসি ওই ওয়েটিং করাই দিচ্ছে, আপনার ভিসা দেয় না। পরে এই তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, পরীক্ষা দিলাম, এত পরিশ্রম করলাম, 6 মাস পর্যন্ত ল্যাঙ্গুয়েজ করলাম ভালোভাবে। এখন যদি এখানে যদি ঠিক হয়ে যায় তো আমার এর মাঝে আরো অনেক বন্দি ফিকির হলো কি করা যায়। আমার ছোট ভাই অনেকগুলা মানে ভিসা দিল, দিছে তখনই আল্লাহ শুকরিয়া, মানে আর কি জাপানের জন্য। কিন্তু আমার ধরেন মাঝখানে আমার অনেকগুলো পরিকল্পনা ছিল আল্লাহর। এই দেখেন মানে পথে পথে আবার আপনি রং ট্র্যাকে চলে যাবেন। জাপান যখন আসছি, বিশেষ করে একটা জিনিস আপনাকে ধরেন সোসাইটি আপনাকে অনেক দিকে মুভ করতে পারে, আচার আচরণ, মানুষ আপনার সাথে ভালো মানুষ না থাকে, আপনি রং ট্র্যাকে চলে যাবেন। আপনি কার সাথে মিশতেছেন এটা একটা ফ্যাক্টর ছিল। আমাকে দেয়া উচিত ছিল যে আসছেন আল্লাহ তাআলা নিয়ে আসছে এখানে, আল্লাহর বাইরে চলেন বা যা কিছু চাওয়ার আল্লাহ ফরেনার কোম্পানিতে আনার পর আমি হতাশ হয়ে গেলাম। আমি একরকম এই আফসোস করে বললাম আমি তো এখানে আসার আমার কোনো ইচ্ছে ছিল না, আল্লাহ তাআলা আমার টার্গেট ছিল জাপানিজ কোম্পানিতে যাওয়ার। সুযোগের সময় আমি কঠোরভাবে চেষ্টা করছি এবং আল্লাহর কাছে বলছিও যে এমন একটা কোম্পানিতে, আরেকটা দোয়া করছিলাম সবসময় এটাই যে আমাকে এমন একটা জব প্লেসে দেন যেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সুমাটা পড়তে পারি কন্টিনিউ। সুযোগের আগে এই দোয়াটা, এখানে বেতন কম, ছিল এক হচ্ছে কি আমি এখানে মসজিদ চয়েস করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা চয়েস করবো নাকি লোসনে চলে যাবো। এই জবটা আমার কাছে কষ্ট লাগছে যেখানে বর্তমানে আছে। তো এই চয়েস থেকে তো পরে না চিন্তা করলাম যে এটাই আমার জন্য ভালো হইবে, এখানে মসজিদটা কাছে আছে, নামাজের 5 ওয়াক্ত অনুমতি আছে, এইটা আমার জন্য বেটার হইবে। তো আমি রাখছি আপনার ধরেন ফরেনার কোম্পানি, জাপানিজ কোম্পানি থেকে আমি ভাবছি যে জাপানিজ কোম্পানিতে গেলে আমার ফিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি, অথবা আমার পাসপোর্ট হয়ে যাবে তাড়াতাড়ি সবকিছু। কিন্তু আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনা। এখন এখানে রেখেও আমাকে আল্লাহ তাআলা আপনার ধরেন পাসপোর্ট হয়ে গেল তাড়াতাড়ি। আমার ছোট আমার 1 বছর আগে আসছে, তার আগে আমার পিআর হয়ে গেছে। তারপরে আপনার যেইভাবে রাখছে সিটিজেনশিপ, হ্যাঁ নাকি পিআর? সিটিজেনশিপ, এটা পিআর না। আমার ছোট ভাই কি পিআর পাইছে? না, ও পিআর এর জন্য অ্যাপ্লাই করছে। তাহলে পিআর আর সিটিজেনশিপ দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? পার্থক্য হচ্ছে আপনার সিটিজেনশিপ হচ্ছে আপনি জাপানিজ নাগরিক, আর যেটা পিআর এর পার্মানেন্ট রেসিডেন্ট দিয়ে ওটা হচ্ছে আপনি একজন ইমিগ্রেন্টস। আপনি ইমিগ্রেন্টস, এটা ওই ইমিগ্রেশনের সাথে রিলেশন। আপনার ওখান থেকে আইডি কার্ড বের হবে, আপনাকে অ্যাপ্লাই ওখানে করতে হবে, ওখানে যাবে। আর পাসপোর্টেরটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের সাথে কোনো রিলেশন নাই। সিটিজেনশিপেরটা নাগরিকত্ব হয়ে গেল, নাগরিকত্ব হচ্ছে আপনার ইমিগ্রেশনের সাথে আপনার কোনো রিলেশন নাই। যারা আপনার নাগরিক তারা হচ্ছে হোম কিউতে রিলেশন, এই দেশের অফিসে। ইমিগ্রেশনটা রাখা হয়েছে যারা আপনার ভোট দিতে পারবো। আমার সিটি আসবে, এবছর আসে নাই, কিন্তু আগামী বছর আপনি তো ইলেকশনে দাঁড়াতে পারবেন নাকি? ইলেকশনে দাঁড়াইতে পারবো ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলেন এবার সামনে দাঁড়াবেন ইনশাআল্লাহ। সেটা আল্লাহ পাক ভালো পরিকল্পনা। না না, লিডারশিপ ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, যদি আল্লাহ তাআলা চায়। ওই যে বললাম না, মাঝে মাঝে ইনফ্যাক্ট ধরেন কমপ্লিট করছে কোন একটা ইয়ে থেকে আর কি, স্কুল থেকে, বাংলাদেশের কোন একটা ট্রেনিং সেন্টার থেকে। এখন তার হাতে তো স্কুলও সে চেনে না, ধরেন এজেন্সিও চেনে না। তারা যদি আমি সোহেল ভাইয়ের সাথে কানেকশন করে দিই না, তাহলে এই যে স্কুল সহ ধরেন টোটাল কত টাকা লাগতে পারে জাপান আসা পর্যন্ত? সোহেল ভাইরা তো খুব কম খরচ নেই আর কি। সোহেল ভাইরা খুব কম খরচ, যেমন আমার কাজিন এসছে আরো আগে আর কি, গত বছর নাকি এর আগের বছর, আগের বছর মানে গাপ শেষ 2000
24-25 হ্যাঁ 24-এ এসছে এপ্রিল শেষে। তো তখন ওনারা খরচ হিসেবে নিল হলো আপনার মাত্র 60,000 টাকা নিচ্ছে। আমি স্কুল ফি বাদ দিয়া স্কুল ফি বাদ দিয়ে স্কুলেরটা তো আলাদা, মানে ওনাদের খরচ নিলে ওনারা 60,000 টাকা না। স্কুল ফি কত লাগছে এখানে? স্কুল ফি এখানে মানে আমরা টিউশন ফি কি 1 বছর না 6 মাসের টিউশন ফি দিয়ে আসছিল। 6 মাস দেওয়া লাগে প্রথমে, 6 মাস না 1 বছর টিউশন ফি দিয়ে আসছে তখন। তো ধরেন 1 বছরের ধরে রাখা যায় আর কি 6-7 লাখ টাকা টিউশন ফি থাকে। আচ্ছা। At the light, turn left. আবার বামে Continue for 1 kilometer. এটা সামনে তো ধরেন স্কুল ধরে দাও নাকি নাকি এজেন্সি ধরে দেওয়া? সোহেল ভাইরা স্কুলটা ধরে দেয়, অ্যাডমিশন করাই দিত ওনারা, তো অ্যাডমিশন করে একদম সব বিষয়ে হেল্প করে আসা পর্যন্ত আর কি। এখানে স্কুলে আসা পর্যন্ত স্কুলে আপনার একদম পৌঁছায় দেওয়া পর্যন্ত হেল্প করে স্টুডেন্ট। এয়ারপোর্ট থেকে পিক আপ করে একজন নতুন স্টুডেন্ট আসলে তো বলতে পারবে না, তো ওরে একদম স্কুলে আসা পর্যন্ত হেল্প করে দেয়। Head east. সেন্দাই সিটি ফার্স্ট আসলাম। আপনি এর আগে আসছিলেন? আমি মনে হয় এর আগে ওই যে আমার কাজিনের কাছে প্রথমবার তারে দিয়ে যেতে আসছিলাম, দ্বিতীয় দফা আসছিলাম হচ্ছে তারে একবার মানে ঈদের দিন তারে দেখে যেতে আসছিলাম, 2বার আসা হয়েছিলাম। মাসুদ ভাই আপনি হলো 6 মাস পড়ছেন ল্যাঙ্গুয়েজ নাকি? 6 মাসের মতোই। 6 মাসে N5 কমপ্লিট হয়েছিল? N5 তো কমপ্লিট, হ্যাঁ ওটা তো N5 লেভেলে। নাট দিছিলেন? হ্যাঁ নাট দিছিলাম। নাটটা আমি যেদিন এমবাসি ফেস করছি, আমার নাট দিছি পরীক্ষা দিছি, রেজাল্ট আসে না। যেদিন এমবাসি ফেস করছি ওই দিন নাটের রেজাল্ট আসছে, পাস করছি আর কি, কিন্তু এমবাসিতে লাগে নাই ওইটা। মানে আমি নাট জেএলপিটি ছাড়াই আপনার এমবাসি পরীক্ষা দিছিলাম। এমবাসিতে ইন্টারভিউ হয়েছে নাকি? এমবাসিতে ইন্টারভিউ হয়েছে, আমাদের সময় কঠিন ইন্টারভিউ ছিল। In 600 তো meters, ইউনিভার্সিটি কি swipe এখানে? right.